ইসিকে কর্তৃত্ব দিয়ে 18 প্রস্তাবনা চূড়ান্ত সংস্কার কমিশনের প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি নির্বাচন নয়। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সতর্ক থাকতে বললেন ফখরুল। সংস্কার চায় বলেই 31 দফা দিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। পদোন্নতি ইস্যুতে প্রশাসনে অসন্তোষ, প্রশাসন ক্যাডার থেকে শতভাগ পদোন্নতি দাবি, পরীক্ষায় অনীহা। আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে একক ও ব্যাপক কর্তৃত্ব দিতে 18টি প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ বাস্তবায়িত হলে নতুন আইন করে আলাদা নির্বাচন সার্ভিস সৃষ্টি, সরকারের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, শাস্তি ও প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ক্ষমতা পেতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি নির্বাচনে অযোগ্য ঘোষণায় সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। আরিচ আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক। প্রায় 3 মাস রাজনৈতিক দল অংশীজনের কাছ থেকে 24,982টি মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পুরো প্রস্তাবনা জুড়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংবিধান সংশোধন আইন প্রণয়নের কথা জানাবে তারা। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমত এটা বাদ দেওয়া হবে কিনা আমরা নিশ্চিত নই, কারণ এটা সংবিধান সংশোধন কমিটির পক্ষ থেকে এটার প্রস্তাব আসতে হবে, তারপরে এটা এই যে সরকার গ্রহণ করতে হবে, রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আমরা একটা নীতিমালার সুপারিশ করব অতীতের যে এই দুঃখজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা বলবো, এগুলো যেন পুনরাবৃত্তি না হয়। সংবিধান সংশোধন করে কমিশনে নিয়োগে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শের বিধান বাদ দেয়া, স্পিকারের নেতৃত্বে বিশেষ কমিটি করে কমিশনের ব্যয় নির্বাহ, তফসিলি নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধে সুপারিশ করা, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ করা, যাদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, 2টি কক্ষে 2 ধরনের ভোটিং সিস্টেম করার সুপারিশ করা হয়েছে। একটা অন্যতম লক্ষ্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভারসাম্য সৃষ্টি করা, কিন্তু এটা নির্ভর করবে অনেক কিছুর উপর। এবার তো হবে না, পরের বারে এটা, কারণ এটা সংবিধান সংশোধন লাগবে। আরও নির্ভর করে কি ধরনের রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি যদি স্বাধীন চেতা হন, উনি যদি নিরপেক্ষ নির্দলীয় হন, তাহলে এটা সুফল বয়ে আনবে। সুপারিশমালায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য করা, ঋণ ও বিল খেলাপিদের অডিটের মাধ্যমে যাচাই ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, জাতীয় পরিচয়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কমিশনে রাখা, না ভোট বেশি হলে ওই আসনে পুনর্নির্বাচন এবং 100টি আসনে ঘূর্ণায়মন পদ্ধতিতে সরাসরি সংরক্ষিত নারী আসনে নির্বাচন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে স্থানীয় নির্বাচনের ব্যাপারেও সুপারিশ করবেন তারা। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনগুলো তো ভালো হবে, এটাই আমরা আশা করব। সুতরাং নির্বাচন ব্যবস্থার যে প্রবলেমটা আমাদের দেশে বিরাজ করছিল গত 3টা নির্বাচনে, 3টে জাতীয় নির্বাচনে এবং সাথে সাথে স্থানীয় নির্বাচনগুলোতে, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তিত হবে বলে আমরা আশা করি। প্রস্তাবিত সুপারিশমালায় গণমাধ্যমগুলোকে নির্বাচনে অবাধে কাজ করার স্বাধীনতা, বিদেশি পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট দলের 3 বছর সদস্য হিসেবে থাকার বিধান যুক্ত করা হচ্ছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় এক জনসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। পঞ্চগড়ের সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া কলেজ মাঠ অভিমুখী বিএনপি নেতাকর্মীদের স্রোত। জনসভায় যোগ দিতে চতুর্মুখী মানুষ। ভয় ও বাধাহীন মুক্ত পরিবেশে দীর্ঘ 6 বছর পর সাম্য, সম্প্রীতি, মানবাধিকার আর সবার আগে বাংলাদেশ শিরোনামের এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল 15 বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, যারা সম্পদ কেড়ে নেয় তারা নেতা হতে পারে না। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। 2016 সালে আমাদের নেত্রী ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 2 বছর আগে
31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তা রুখে দিতে হবে। 71 সালে আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে, তার জন্য আমরা সদা সতর্ক থাকি। পঞ্চগড় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান স্থানীয় নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুদক কাজ করে যাবে বলেও জানান তিনি। দুদক কার্যালয়ে এসব বলেন দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দেশে এই প্রথম গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান তিনি। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। কোনো লুকোচুরি করা হবে না জানিয়ে সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি। সবশেষে দুদক চেয়ারম্যান নিজের সম্পদের তথ্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমি আনুষ্ঠানিকভাবে প্রথমত আমার নিজেরটাই আমাদের দুর্নীতি দমন সংস্কার কমিশন, যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা ট্রেইনি চিকিৎসকরা আপাতত অবরোধ প্রত্যাহার করে শাহবাগ ছেড়েছেন। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম শাহবাগ মোড়ে এসে ডাক্তারদের সঙ্গে সত্যি অন্যায় হচ্ছে বলে সংহতি প্রকাশ করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিয়ে আন্দোলন স্থগিত করার অনুরোধ করেন। ওই সময়ের মধ্যে দাবি মানা না হলে জাতীয় নাগরিক কমিটি আন্দোলনে অংশ নেবে বলেও জানান তিনি। পরে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা কর্মবিরতি অব্যাহত রেখে শাহবাগ মোড় থেকে সরে যান। আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে, এবং এইটা জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এই কমিটমেন্টের ভিত্তিতে আমরা আমাদের রাজপথের কর্মসূচি উদ্যোগ করছি। আমরা রাজপথে থাকছি না বৃহস্পতিবার পর্যন্ত। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিকেলে এমন হুঁশিয়ারি দিয়ে কাকরাইল মসজিদের সামনের গোল চত্বর এলাকার সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এর আগে বিকেল 3:30টার দিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদের সামনের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলামের কাছে 3 দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে তারা। পরে বাধার মুখে বিকেলে আন্দোলনকারীরা কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করেন।
বঙ্গোপসাগর যাতে দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিকভাবে এই এলাকার ওপর বড় বড় শক্তির নজর পড়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন। এখনই অনুপ্রবেশের লাগাম টেনে না ধরলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবার আশঙ্কা তার। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূ-কৌশলগত কারণে ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে, যার ফলে আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে এ এলাকায় বড় বড় শক্তির নজর পড়েছে। এটা দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্র না হয়ে যেন সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, আমরা সে চেষ্টা করছি। কোটা বা অন্য ক্যাডার থেকে নয়, বরং উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকেই শতভাগ পদোন্নতি এবং উপসচিব ও যুগ্ম সচিব পদোন্নতিতে পরীক্ষা না দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হয়ে এসব দাবি জানান তারা। পরে জনপ্রশাসন সচিব জানান, প্রশাসন স্থিতিশীল রেখে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে সংস্কার কমিশন। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। 17 ডিসেম্বর সাংবাদিকদের সাথে মত বিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান জানিয়েছিলেন, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। সেই সাথে পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। রোববার সকালে জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের শতাধিক কর্মকর্তা। বৈঠক করেন সচিবের সাথেও। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যা আলোচনা করে ঠিক করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো খসড়া পর্যায়ে আছে বলেও জানান তিনি। জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। এটা আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। সম্প্রতি কয়েকজন শিক্ষার্থীকে গুপ্ত হত্যা করা হয়েছে দাবি করে তদন্ত কমিটি গঠন করে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আবারও ঢাকা অবরোধের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের নিরাপত্তা সহ 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে এসব বলেন শিক্ষার্থীরা। উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অঞ্চলের মতো আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। শেখ হাসিনার প্রেস উইংয়ের দায়িত্ব ছিল নেতিবাচক সংবাদ ঠেকানো, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এমন আচরণ করে না। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টা রয়েছে বলেও জানান তিনি। রাজধানী ঢাকায় আয়োজিত এক সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা আর জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের অধীনে গণমাধ্যমও ছিল অসহায়। চেষ্টা করেও স্বাধীন গণমাধ্যমের কাতারে যেতে পারেনি অনেকে। এমন অবস্থার পরিবর্তন আনতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত উন্মুক্ত আলোচনায় বসেন
জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা, ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সেমিনারে স্বাধীন সাংবাদিকতার মূল বাধা ও গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিয়ে সমালোচনা করেন আলোচকরা। 80% সাংবাদিক 10,000 টাকার কম বেতন পায়। চিন্তা করতে পারেন, এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যার যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি, এখান থেকে আমরা বেরোতে পারছি না, এবং বেরোতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রা। সাংবাদিকদের শক্তিশালী সংগঠন তৈরি করতে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা আনতে প্রয়োজন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো এবং সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতা। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দিয়ে উচিত যে যে আসবে সংবাদ পড়তে এত টাকার নিচে বেতন দিতে পারবে না, সরি, তাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকে। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যারা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন সংবাদ পরিবেশনের আইনি বাধা সংশোধন সহ সংবাদ মাধ্যমগুলোকে প্রভাবমুক্ত রাখতে হবে। আমাদের নিজেদের সেলফ রিফ্লেকশন দরকার, আমাদের গত 15 বছরের কন্টেন্ট অ্যানালিসিস করতে হবে, সেটা করা দরকার। আরেকটা বলি, বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। গণমাধ্যম কিভাবে সংস্কার করা হবে তা জানতে বিশিষ্টজন ও সাধারণ মানুষের মতামত নিতে আগামী 1 থেকে 7 জানুয়ারি মাঠ পর্যায়ে জরিপ চালাবে গণমাধ্যম সংস্কার কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এক যুগ পর পাঠকের হাতে পৌঁছল দৈনিক আমার দেশ পত্রিকা। পাঠক চাহিদার কারণে দিনের শুরুতেই পত্রিকাটির সব কপি বিক্রি হয়ে যায়। পত্রিকা স্ট্যান্ড থেকে খালি হাতে ফিরতে হয় অনেককে। আর আমার দেশ কার্যালয় পরিদর্শন করে সরকারের 2 উপদেষ্টা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে দৈনিক আমার দেশ। নূর হোসেনের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা রোশানলে পড়ে দীর্ঘ 1 যুগ বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে পাঠকের হাতে পৌঁছালো দৈনিক আমার দেশ পত্রিকা। পছন্দের পত্রিকা হাতে পেয়ে খুশি অনেকে। আমার দেশ পত্রিকাটা বন্ধ ছিল, যে কারণেই হোক সেটা আবার খুলে দেওয়া হয়েছে, এটা আবার প্রকাশ হচ্ছে, এটা সব মানুষের জন্য একটা মঙ্গলের দিক। যেটা সত্য সেটা যেন সে তুলে ধরে এবং আমরা সঠিক জিনিসটা জানতে পারি। তবে বাড়তি চাহিদার কারণে দিনের শুরুতেই পত্রিকা স্ট্যান্ডগুলোতে থাকা আমার দেশ পত্রিকার সব কপি বিক্রি হয়ে যায়। প্রিয় পত্রিকা কিনতে এসে খালি হাতে ফিরতে হয় অনেককে। পত্রিকাটা কিনতে আসছিলাম, বাট এখানে এসে হকার আঙ্কেল বললো যে ওনার কাছে নাকি আর পত্রিকা নাই। তা আমি চাই হচ্ছে তারা যাতে ভবিষ্যতে সার্কুলেশনটা আরেকটু বৃদ্ধি করে এবং প্রোডাকশনটা আরেকটু বাড়ায়। আমাদের পত্রিকা শেষ হয়েছে 10টা 10:30 ভিতরে, এখনো থাকলে আরো 1 দেশের পত্রিকা এমবি যাবে নরমালি। গত 2 মাসের টানা খাটুনির পর পত্রিকা প্রকাশিত হওয়ায় আনন্দের ফল্গুধারা বইছে পত্রিকাটির নতুন এই প্রধান কার্যালয়ে। কারণ বাজারে এই কার্যালয় পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেন, নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হবে দৈনিক আমার দেশ। বন্ধ হওয়ার আগে আমার মনে আছে এটা বিপুলভাবে পাঠক নন্দিত ছিল এবং ফ্যাসিস্ট সরকার তারা বাংলাদেশে যে ফ্যাসিজম চালু করেছে তার পেছনে সংবাদপত্র জগতে সবচেয়ে বড় শত্রু মনে করতো মাহমুদুর রহমান ভাইকে, আমার দেশকে। আশা করব আমার দেশ অন্যায়ের বিরুদ্ধে সেই প্রতিবাদী ধারার নেতৃত্ব বজায় রাখবে। আশা করব আমার দেশ নির্যাতিত মানুষের মুখপাত্র হিসাবে তার অবস্থান ধরে রাখবে। আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী হওয়ার প্রত্যাশা পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের। পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে 2জন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। বস্তুনিষ্ঠতার সঙ্গে দেশের মানুষের স্বার্থে আমার দেশ কথা বলবে বলেও জানান মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মাধ্যমে শূন্য পদ পূরণ না করা এবং চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঞ্চিতরা। সকাল থেকে এনটিআরসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন প্রথম থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি, নিয়োগ দেওয়ার নামে আকাশচুম্বী দুর্নীতি হয়েছে। অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু বিচার, বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা কার্যালয়ের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আরও গতি এসেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে। চলতি মাসের 18 দিনে এসেছে 186 কোটি বা $1.86 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 42% বেশি। চলতি অর্থবছরে নভেম্বর পর্যন্ত 5 মাসে রেমিট্যান্স বেড়েছে 26%। রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয় ভালো হচ্ছে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে প্রায় $20 বিলিয়ন। রফতানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভও বাড়াচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি বেড়েছে। এছাড়া অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে হুন্ডির চাহিদা কমেছে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। সাকিব তামিম ইস্যু জাতীয় দলের ওপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা আন্তরিক হলে সমস্যা এত দূর গড়াতো না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক ও দুজনেরই সতীর্থ মুশফিকুর রহিম। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কমানোর জন্য সব ক্রিকেটারেরই নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়া উচিত। ক্রিকেট ও ক্রিকেটার মুশফিককে নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্টে প্রথম পর্বে সেসব জানাচ্ছেন বর্ষণ কবির। নক্ষত্রের পতন যখন হয় সেই শব্দ শোনা যায় না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে যে 2 নক্ষত্র পতন, তার আগে তাদের মধ্যকার যে বিবাদ, সেটা শুধু শব্দ নয়, কোলাহল তৈরি করেছে এর দেশের ক্রিকেটে গত বছর থেকে। দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার, বিবদমান পরিস্থিতি দল হিসেবে স্বস্তিতে থাকতে দেয়নি এদেশের ক্রিকেটকে। এই অস্বস্তি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকেও ভাবিয়েছে অনেক। 17 বছর ধরে একটা টিমকে সার্ভিস দিয়েছে, তো আমার মনে হয় যে শুধু এটা দুইজনের ওদের দোষ দিয়ে লাভ নেই। এখানে মানে অন্যান্য যারা আছেন সামগ্রিকভাবে সবারই এই জায়গাটাই প্রবলেম ছিল। তারা এত বড় একটা নাম, এত বড় একটা প্লেয়ার, এটা শুধু লোকালি না, এটা ইন্টারন্যাশনালি একটা টিমের উপর ইফেক্ট পড়ে। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি বসে সব কিছু সমাধান সম্ভব, যদি কেউ উদ্যোগ নেয়, এই সৎ উদ্যোগটা, আমার কাছে মনে হয় যে সবাই মুখে বলে যে হ্যাঁ এটা বলা হবে, করা হবে, বাট আলটিমেটলি যদি কেউ যদি একটু সাহসিকতা নিয়ে এই উদ্যোগটা নেয়, আমার কাছে মনে হয় যে শুধু তাদের জন্য না, এটা টিমের জন্য ভালো হবে এবং ইন ফিউচারও একটা ভালো এক্সাম্পল সেট হয়ে যাবে। বছর বছর আইসিসির ভবিষ্যৎ সূচিতে খেলায় শুধু বাড়ছে। মানসম্পন্ন ক্রিকেটার সংকটে যারা বর্তমানে খেলছেন তাদের শরীরের ওপর বয়ে যাচ্ছে ঝড়। মুশফিক ইনজুরিতে না থাকলে ক্যারিবীয় সিরিজটাও খেলতে হতো। সাবেক অধিনায়ক সব ক্রিকেটার ও বোর্ডের জন্য একটা বার্তা পরিষ্কার করে দিয়েছেন এই অতি খেলার ধকল সামলাতে। এখন এমন একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আসছে যে জায়গাটায় ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারকেও বুঝতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটা পর্যন্ত খেলতে পারি এবং সেটাকে আমি মেন্টালি এবং ফিজিক্যালি আমি স্ট্রেচ করতে পারি, দেন আই শুড টেক a 1 month break or a 2 weeks break so that I can be fresh and then coming back again. স্পেশালি যারা 3 ফরম্যাট খেলে তাদেরকে এই চিন্তাগুলো অবশ্যই তাদের নিজেদের জন্য করা উচিত, কারণ আপনার 12 মাস কখনোই 10 মাস 11 মাস কনসিস্টেন্টলি ভালো খেলে ইটস ভেরি ডিফিকাল্ট নাওয়াডেজ। ব্যাটিং নিয়ে দীর্ঘ সমস্যা পাড়ি দিচ্ছে এখনকার ব্যাটাররা। কপাল গুনে পেসাররা ভালো করায় এবছর নামের পাশে 3টি দেশের বাইরের টেস্ট জয় লেখা হয়েছে। আমাদের পেস বোলাররা লাস্ট 3-4 বছর যে কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করছে, তো তাদের যে কন্ডিশনটা ওভারসিজে যখন পায় তারাও জানে যে তাদের ওই স্কিল লেভেলটা ওই রকম লেভেলে যে তারাও ওই রকম উইকেটে 20টা উইকেট নিতে পারে এবং আমরা এই জন্যই 3টা ম্যাচ জিতেছি। এবং আমি মনে করি যে আমাদের দেশেও যদি আমরা এখন ওইরকম স্পোর্টিং উইকেট ইভেন টেস্ট ম্যাচও যদি আমরা এখন করতে পারি, আমার মনে হয় যে কোনো টিমের এগেনস্টে আমরা অনেক বেটার রেজাল্ট করতে পারবো। আপনি যতই টেস্ট ম্যাচ জেতেন না কেন, আপনার
কনসিস্টেন্সি ভালো খেলার যে প্রবণতা এটা যদি একটা টিমের ভিতরে না থাকে তাহলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে যতগুলো সার্কেল হয়েছে এটা কম্পেয়ার টু আদার সার্কেল এটা সবচাইতে বেস্ট হয়েছে ওভারসিজ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটে এনসিএল টি20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়েছে ঢাকা মেট্রো। মঙ্গলবার ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। টস জিতে ব্যাট করতে নেমে মেট্রোর ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। 40 রানের প্রথম উইকেট হারানোর পর এক প্রান্ত আগলে রাখতে থাকেন নাইম শেখ। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে 53 বলে 6টি 4 এবং একটি ছক্কায় 57 রান করেন বাঁহাতি এই ওপেনার। রান তাড়ায় নামা খুলনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে। 18 বলে 22 রান করেন তিনি। 25 বলে 16 রান আসে মাসুম খানের ব্যাটে। মেট্রোর হয়ে 3 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নেন রাকিবুল হাসান। 2 ওভার 4 বলে 13 রানে 3 উইকেট নেন মোসাদ্দেক হোসেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার। ইসিকে কর্তৃত্ব দিয়ে 18 প্রস্তাবনা চূড়ান্ত সংস্কার কমিশনের প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি নির্বাচন নয়। দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সতর্ক থাকতে বললেন ফখরুল। সংস্কার চায় বলেই 31 দফা দিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। পদোন্নতি ইস্যুতে প্রশাসনে অসন্তোষ। প্রশাসন ক্যাডার থেকে শতভাগ পদোন্নতি দাবি, পরীক্ষায় অনীহা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।